কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম? সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার। রেকর্ডিং কিন্তু ওরা ক্যামেরায় আছে, ড্রোনে রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের রহস্যময় মৃত্যু ঘিরে টলিউডে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এটিকে নিছক একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিল্পী মহল থেকে সাধারণ মানুষের মনে। ঘটনার দিন শুটিং চলাকালীন যে পরিস্থিতিতে তিনি জলে তলিয়ে যান তা নিয়ে একের পর এক উঠে আসছে বিস্ফোরক অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলের প্রোডাকশন ইউনিটের একটি ড্রোন ক্যামেরা চালু ছিল এবং সেটি আকাশ থেকে পুরো ঘটনাটি রেকর্ড করছিল। যদি সত্যি তা হয়ে থাকে তাহলে সেই ফুটেজে রাহুলের শেষ মুহূর্তের প্রতিটি সেকেন্ড ধরা থাকার কথা। কিন্তু প্রশ্ন উঠছে, সেই ভিডিও কোথায়? কেন তা প্রকাশ্যে আনা হচ্ছে না? ডিজিটাল প্রমাণ থাকা সত্ত্বেও কেন তদন্তে স্বচ্ছতা দেখা যাচ্ছে না? অনেকের মতে, যদি ঘটনাটি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে ড্রোন ফুটেজেই তার পরিষ্কার প্রমাণ মিলবে, আর যদি কোনো পরিকল্পিত ঘটনা ঘটে থাকে তাহলে দোষীদের চিহ্নিত করাও সম্ভব হবে সেই ভিডিও থেকেই। তবুও ফুটেজ প্রকাশে এই নীরবতা সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। এদিকে অভিযোগের তীর ঘুরে যাচ্ছে প্রযোজনা সংস্থার দিকেও। বিশেষ করে প্রযোজকের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কেন তিনি সংবাদ মাধ্যমের সামনে আসছেন না? কেন শুটিং এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হচ্ছে না? যদি সবকিছু নিয়ম মেনে করা হয়ে থাকে তাহলে এই এড়িয়ে যাওয়ার প্রবণতা কেন? ঘটনাস্থলে উপস্থিত কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাহুল যখন সাহায্যের জন্য চিৎকার করছিলেন তখন ড্রোনটি ঠিক তার মাথার উপরে অবস্থান করছিল। অর্থাৎ যিনি ড্রোন পরিচালনা করছিলেন তিনি পুরো পরিস্থিতি দেখতে পাচ্ছিলেন। তবুও কেন উদ্ধার কাজ বিলম্ব হলো? এই প্রশ্ন এখন তদন্তের কেন্দ্রে। আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে। তাদের দাবি, শুটিং এর আগে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তার কোনো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। সাধারণত এই ধরনের জায়গায় শুটিং করতে গেলে স্থানীয় উদ্ধারকারী দলকে আগে ভাগে জানানো হয়, যাতে কোনো বিপদ ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের মতে, যেখানে শুটিং হচ্ছিল সেটি নিরাপদ স্থান ছিল না। এলাকাটি এমন যেখানে হঠাৎ জল বেড়ে যায় এবং অল্প সময়ের মধ্যে গভীরতা বিপজ্জনক হয়ে ওঠে। এই ধরনের জায়গায় অভিজ্ঞতা ছাড়া কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশ্ন উঠছে, এই তথ্য কি প্রোডাকশন টিম জানতো না নাকি জেনেও উপেক্ষা করেছে? উদ্ধারকারীদের বক্তব্য নিয়েও দেখা যাচ্ছে অসঙ্গতি। কেউ বলছেন রাহুলকে দ্রুত জল থেকে তোলা হয়েছিল এবং তখনও তিনি জীবিত ছিলেন। আবার ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে তিনি দীর্ঘ সময় জলের নিচে ছিলেন। এই দুই তথ্যের মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে, যা রহস্য আরো গভীর করছে। ঘটনার পর থেকে নানা গুজবও ছড়াতে শুরু করেছে। ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত দ্বন্দ্ব, এমনকি রাজনৈতিক যোগসূত্র নিয়েও নানা জল্পনা চলছে। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। অনেকেই মনে করছেন এই গুজবগুলো মূল ঘটনা থেকে দৃষ্টি সরানোর জন্য ছড়ানো হতে পারে। এদিকে টলিউডের একাংশের শিল্পীরা সরব হয়েছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এই ঘটনার সঠিক তদন্ত না হলে তারা কর্মবিরতিতে যেতে পারেন। তাদের দাবি, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। রাহুল বন্দ্যোপাধ্যায়ের পরিবারও ন্যায় বিচারের দাবি জানিয়েছে। বিশেষ করে তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এই ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। একটি প্রাণহানির ঘটনা যদি শুধুমাত্র গাফিলতির কারণে ঘটে থাকে তাহলে তার দায় অবশ্যই নির্ধারণ করতে হবে। রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি। 24 জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবী দলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলির পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে এবং যেভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। গত 30 মার্চ ইমেইলের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলা হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বক্তব্য জানার চেষ্টা করছে ভিডিওনিউজ24.com।
জুলাই আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যায় উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার ৪ অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর শেখ হাসিনা তখন থেকেই ভারতে অবস্থান করছেন। সব অভিযোগ অস্বীকার করে সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, এই বিচারে তিনি কিংবা তার দলকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। কিংসলি ন্যাপলের পাঠানো চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং এর নেতা কর্মী সমর্থকরা ছিলেন এক বৈরী পরিবেশের মধ্যে। ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার এবং রাজনৈতিক সহিংসতার শিকার হন। এমনকি আওয়ামী লীগের সঙ্গে জড়িত অনেক আইনজীবীও গ্রেফতার ও শারীরিক হেনস্থার শিকার হন, যা বিচার প্রক্রিয়াকে আরো প্রশ্নবিদ্ধ করেছে বলে কিংসলি ন্যাপলির ভাষ্য। কেন এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তার ব্যাখ্যায় ৪টি যুক্তি তুলে ধরা হয়েছে, যেটিতে বিচার বিভাগের স্বাধীনতার অভাব, প্রসিকিউশনের পক্ষপাত, যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য বিচারের অধিকার থেকে বঞ্চনা এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করেই সাজা দেওয়ার অভিযোগ করা হয়েছে। সেখানে চিঠিতে বলা হয়েছে, এই ব্যত্যয়গুলো পৃথক ও সম্মিলিতভাবে বিচার প্রক্রিয়াকে অন্যায্য করে তুলেছে এবং এর ফলে কোনো বৈধ ফলাফল অর্জন সম্ভব নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করার জন্য। বিগত অন্তর্বর্তী সরকার সেই আইন সংশোধন করে এই আদালতে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট অভিযোগ বিচারের উদ্যোগ নেয়, যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠিতে। সেখানে বলা হয়েছে, আইন সংশোধনের মাধ্যমে ট্রাইব্যুনালের মূল সাংবিধানিক উদ্দেশ্যের বাইরে গিয়ে অবৈধভাবে এর ম্যান্ডেট বিস্তৃত করা হয়েছে এবং বাংলাদেশের ফৌজদারি আদালতের এখতিয়ারকে অগ্রাহ্য করা হয়েছে। ৪ দেশ থেকে তেল আসছে, শামা ও ওবায়েদ। জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকলেও সংকট এড়াতে বিভিন্ন উৎস থেকে আমদানি বাড়ানোর কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এপ্রিল মাসেও আমি যতদূর জানি যে আমাদের আরো তেল আসবে। সৌদি আরব থেকে আসছে, ভারত থেকে আসবে, আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা। এগুলো সব প্রসেসিং হচ্ছে। কিন্তু এদিন খনিজ ও জ্বালানি বিভাগের সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে জ্বালানি তেলের সংকট নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি খাতে চাপ তৈরি হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে বেশ কিছু দিন ধরে। তবে সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে প্রায় ১,৯২,০০০ টন জ্বালানি তেল মজুদ আছে। তিনি জ্বালানির সংকট নেই বলে দাবি করেছেন। এর মধ্যেই জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সরকারের চিন্তা ভাবনা করার খবর এসেছে। এই প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে মিলে তেল আমদানিতে কাজ করার কথা তুলে ধরলেন। তিনি বলেন, মালয়েশিয়ার সাথে আমি জানি ফলপ্রসূ আলাপ হয়েছে। মালয়েশিয়ার সাথে আমাদের MOU আছে, গত বছর যেটা সই হয়েছে। ইন্দোনেশিয়ার সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তো আমাদের জ্বালানি সোর্সগুলো ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে অন্য সোর্সগুলো থেকে যাতে আমরা তেল আনতে পারি, জ্বালানি আনতে পারি, সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করা সেটা আমরা শতভাগ করছি এবং আমার জানা মতে আমাদের তথ্য অনুযায়ী এখনো কোনো জ্বালানি সংকট নেই। সংসদে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, আমরা যেটা গতকালকেও আমরা শুনেছি, আমাদের জ্বালানি মন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় জ্বালানি বা তেল আপনার মজুদ করে রাখা হচ্ছে, হোর্ডিং করা হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করছে, যে কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। তো জ্বালানি সংকটটা নেই, আমাদের যেরকম সাশ্রয় হতে হবে একইভাবে ভবিষ্যতে যাতে আমাদের জ্বালানি এবং অর্থনীতির উপরে কোনো চাপ না পড়ে, সেই জন্যই কিন্তু আমরা এখন থেকে এই সোর্সিং গুলো করে যাচ্ছি। যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমাদের যেহেতু প্রয়োজন, আমরা তো বিভিন্ন জায়গা থেকে সব আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমাদের সহজে আমরা আনতে পারবো এবং সেই জায়গায় জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিং আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুদ করেছি। পুরোটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজগুলো হচ্ছে।